সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, আমরা ঠিক প্রতিদিন এই সময় হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে। আমরা আলোচনা করি নতুন কোনো বিষয় এবং আমাদের সাথে যুক্ত থাকেন একজন অতিথি। ঠিক আজও আমাদের সাথে যুক্ত আছেন একজন অতিথি। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান, SUP PhD, ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএনের নিউজের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকেও এবং এটিএন নিউজের দর্শকদেরকে। দর্শক, যেটি বলছিলাম, প্রতিদিন একজন নতুন অতিথি থাকে এবং নতুন বিষয়। আমাদের আজকের বিষয় কি? আমাদের আজকের বিষয় অর্থনীতির গতিতে রাজনৈতিক স্থিতিশীলতা। এই বিষয় নিয়ে দেরি না করে চলুন আলোচনা করি আমাদের আগত অতিথির সাথে। জনাব জগলুল আহসান, আপনার সাথে আসলে কথা বলবো আজকের বর্তমানের রাজনৈতিক স্থিতিশীলতার সাথে অর্থনীতির গতি। বর্তমানের যে বাংলাদেশের অর্থনীতি এবং এই নতুন বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের খবরাখবর আপনার চোখে কেমন অবস্থায় আছে, কোন দিকে যাচ্ছে, কি মনে করছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো যেটা অর্থনীতির ব্যাপার বললে এখন যে আলোচিত বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশি ইনভেস্টমেন্ট সামিট যেটা হয়ে গেল বিডার অর্গানাইজিং অ্যারেঞ্জমেন্টে। তো সেখানে যেটা হয়েছে যে আপনি দেখেন যে প্রায় 2300 পার্টিসিপেন্ট ছিল 50টা দেশের এবং 500 to 600 ফরেন ইনভেস্টমেন্ট অথরিটিস তারা এখানে এসেছিলেন। তো এটা একটা আশার বা এটা একটা অবশ্যই পজিটিভ অ্যাসপেক্ট আমি বলবো আর কি, যে এত বিগ হাইপে এই ইনভেস্টমেন্ট সামিটটা হয়েছে। বাট এটা কিন্তু শেষ কথা না, কারণ যারা ইনভেস্টমেন্ট করবেন তারা কিন্তু সব কিছু খতিয়ে দেখবেন এবং তারা কিন্তু এই প্রবলেমগুলো বলেছেন। তারা এসেছেন, অবশ্যই তারা অপরচুনিটি দেখবেন, যেহেতু ইনভাইট করা হয়েছে এসেছে, অবশ্যই পজিটিভ দিক। বাট এখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আছে কিনা এই প্রবলেমগুলো তারা বলেছেন। তারপরে আপনি করাপশনের কথা এসেছে, ব্যুরোক্রেটিক প্রসেসের কথা এসেছে এবং আউটডেটেড রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কথা এসেছে, পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে এই প্রবলেমগুলো এসেছে। তো এই প্রবলেমগুলো বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা যদি না আসে তাহলে কিন্তু এই ইনভেস্টমেন্ট যে সারাটা জাগিয়েছে সেটা কি আসলে এক্সিকিউশনে খুব ফ্রুটফুল হবে কি না আমি সে ব্যাপারে সন্দিহান। এটা বিভিন্ন মহল থেকে আসলে চাওয়া হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া এই উদ্যোগের আসলে সুফল বয়ে আনা যাবে না, কারণ একটা ইনভেস্টমেন্ট শুধু ফরেন ইনভেস্টর না, আপনি দেশের ভেতরেও দেখেন এই পরিস্থিতিতে যখন পলিটিক্যাল স্ট্যাবিলিটি নেই তখন কিন্তু নেটিভ বিজনেসম্যানরাও বা লোকাল বিজনেসম্যানরাও কিন্তু বড় কিছু অ্যাটেম্প নিতে বা ইনভেস্ট করতে তারা একটু স্কেপটিক্যাল থাকে বা একটু ভীত থাকে বা সন্দিহান থাকে কি হয়। কারণ পলিসি কন্টিনিউয়েশন একটা বড় ব্যাপার। নতুন গভর্নমেন্ট এসে কী পলিসি করবে না করবে বা আগের পলিসিগুলো ধারণ করবে কি না সেটা নিয়ে কিন্তু ফরেন ইনভেস্টররা খুবই মানে চিন্তিত বা তাদের কনসার্ন আছে এবং তারা এই পয়েন্টটা বলেছেও, তারা যে পলিসি কন্টিনিউয়েশনটা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। তো এখন আবার রিফর্মের কথা আসতেছে, তো রিফর্ম হলে পলিসি কোন জায়গায় কী হবে। সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে তারা এসেছে ভালো এবং এটা ইনভাইট করা হয়েছে, অবশ্যই দেশের জন্য ভালো। পোটেনশিয়ালগুলো দেখানো হয়েছে, রেডিমেড গার্মেন্ট ছাড়া আর অন্যান্য সেক্টর যেগুলো আছে, রিনিউয়েবল এনার্জি, অ্যাগ্রো সেক্টর এবং অন্যান্য সেক্টরকে দেখানো হয়েছে, এটা ভালো। বাট তারা কমিট করার আগে অবশ্যই এই বিষয়গুলো যাচ করেই তারা করবে, কারণ তারা তো শুধু আমাদের ইনভাইটেশনও দেখবে না, তারা বাংলাদেশ ব্যাংকের যে একটা এজ অফ বিজনেস ইন্ডেক্স আছে সেখানে বাংলাদেশের অবস্থান কত সেটা দেখেই তারা যাচ করে তারপরে আসবে। সেই ইন্ডেক্সের ব্যাপারেও যদি আমি লক্ষ্য করতে চাই, সেখানেও উন্নয়নের বা উত্তরণের কোনো দিক পরিলক্ষিত হয়নি এবং একটি বলা যায় যে প্রায় 1.5-2 বছর আগেও একটি পোস্টে দেখেছি আমি যে যেই জায়গায় ছিল সেই জায়গায় সেটা আপডেটেড করা হয়নি, এমন কিছু বিষয় আছে। কিন্তু মোটা দাগে আপনি বলছিলেন আসলে বিভিন্ন মহল থেকে যে চাওয়া হচ্ছিল রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া আসলে যে কেউ যে হয়তোবা নতুন এসেছে সে হয়তোবা প্রায় 1-1.5 বছর চিন্তা করবে যে আমি ইনভেস্টমেন্টে যাবো কি যাবো না। আসলে এই রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া আর কি কোনো দিক পরিলক্ষিত করা প্রয়োজন আমাদের বোধ করছেন? না, রাজনৈতিক স্থিতিশীলতা তো অবশ্যই দরকার, তা না হলে তো এটা দেশের ব্যবসা বাণিজ্য সকল কর্মকাণ্ডই তো ঠিকভাবে হবে না। এই রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি আমাদের যে ব্যুরোক্রেটিক কমপ্লেক্সিটি আছে সেটা সহজ করতে হবে। তারপরে আমাদের আউটডেটেড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যেটা তারা বলেছে সেগুলোকে আপডেটেড করতে হবে, ইজি সার্ভিস সিস্টেম করতে হবে, ওয়ান স্টপ টাইপ।
তারপরে করাপশন ওয়ান অফ দ্য মেইন ডিবেকল, মানে অনেক ফরেন ইনভেস্টর যারা বলে যে দেশে ব্যবসা করতে এসে মনে হয় পাপ করতে আসছি এরকম আর কি, বা অন্যায় করতে আসছি এরকম অনেকে বলে আর কি। হ্যাঁ, তো আমার যেহেতু ফরেন কানেকশন আছে কিছু, সে থেকে জানি। তো এই জিনিসগুলোকে দূর করতে হবে এবং ধরেন যে ফরেন ইনভেস্টরদেরকে এনকারেজ করার জন্যে তাদেরকে বেটার প্ল্যাটফর্ম এখানে অফার করতে হবে, সিকিউর, করাপশনলেস, ফাস্ট, কুইক অ্যান্ড ট্রান্সপারেন্ট, এই জিনিসগুলো। ভেরি গুড। এই বিষয়ে আরেকটি বিষয়, যেমন আপনি বলছিলেন যে অনেকে বলেছেন ব্যবসা করতে এসে মনে হয় পাপ করতে এসেছে এমন একটা বিষয়। সেক্ষেত্রে কাগজপত্র অনেক ঝুঁকি ঝামেলা থাকে এবং আমরা যদি দেখি যে বিডার যেই ইয়েটা হলো, ইনভেস্টমেন্ট সামিটটা হলো, সেখানে আশিক চৌধুরী নিজে বলেছেন যে যেই কাজগুলো করতে হয়তো বা 1 মাস লাগে সেটা 1-1.5 বছর লাগিয়ে করা হতো, সেক্ষেত্রে তারা 2 মাসের একটি পদক্ষেপ নিয়ে এই সামিটটা করেছে। তো সেই ক্ষেত্রে এই যে কাগজপত্রের ঝুঁকি ঝামেলা, এই বিষয়গুলোর উপর পরিলক্ষিত এবং নজর দেওয়া প্রয়োজন বলে বোধ করছেন। সেই ক্ষেত্রে আরেকটি কথা আসছে আপনার কথাও, যে বিদেশি ইনভেস্টমেন্ট সাস্টেইনেবল করার জন্য রিফর্ম দরকার। এই রিফর্ম বলতে আসলে সাধারণ দর্শকরা অনেক হয়তো বা জানে না, আপনি একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, রিফর্ম দরকার যেটা, তো প্রেজেন্ট তত্ত্বাবধায়ক সরকার যেটা অনেক ক্ষেত্রেই রিফর্মের কথা তারা বলে আসছেন, সেটা হচ্ছে রাজনৈতিক ব্যাপারগুলোর মধ্যে নির্বাচন ব্যবস্থা, তারপরে ভোট, এই ব্যাপারগুলো আছে। অর্থনৈতিক ক্ষেত্রে আসবে, সামাজিক সাংস্কৃতিক অন্যান্য ক্ষেত্রেও হয়তো বা আছে। তো যেটা হচ্ছে আপনার যে সবচেয়ে প্রথম যে প্রয়োজনটা, রাজনৈতিক রিফর্ম বা রাজনৈতিক প্রসেসটা যদি স্বচ্ছ এবং সৎ না হয় তাহলে বাকি প্রসেসগুলো কিন্তু ঠিক হবে না। আপনি প্রথমে আপনাকে রাজনৈতিক রিফর্ম যেটা বলা হচ্ছে সেটাকে ঠিক করতে হবে। জনগণের অধিকার, ভোটের অধিকার এবং একটা নির্বাচনের মাধ্যমে স্বচ্ছভাবে সরকারে আসার যে প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা বিগত 16 বছরে আওয়ামী সরকার নষ্ট করে গেছে, সেটাকে ঠিক করতে হবে। আচ্ছা, এরপরে আসবে অর্থনৈতিক রিফর্ম, দেন আপনার শিক্ষা, সংস্কৃতি এবং এডুকেশন, সব সেক্টরে কিছু কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো সাবজুগেটেড হয়ে তার সাথেই আসবে। তো প্রথম যে দরকারটা সেটা হচ্ছে পলিটিক্যাল রিফর্ম। নাও দ্য কোশ্চেন ইজ, রিফর্ম কিন্তু রিপেয়ার না, যে আপনি একটা টায়ার পাংচার হয়ে গেছে আধা ঘন্টায় আপনি রিপেয়ার করে ফেললেন, তাই না? রিফর্ম হচ্ছে প্যারাডাইম চেঞ্জ, আপনার টোটাল কালচারাল চেঞ্জ, মানে আপনার টায়ার সিস্টেমকে চেঞ্জ করতে হবে। এটার জন্য দীর্ঘমেয়াদী সময় দরকার। তো এখন আবার দীর্ঘমেয়াদী কতদিন তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তারও তো একটা লেজিটিমেসি থাকতে হবে। জনগণ কি সেটা মানবে কিনা? রাজনৈতিক দল যারা আছে তারা তো রাজনৈতিক প্রক্রিয়া আসতে চাইবেই। বিএনপি নির্বাচন চাইতেই পারে, তারা রাজনৈতিক দল, জামাতও চাইতে পারে, সবাই চাইতে পারে। নাও এখন কতদিন থাকবো এই রিফর্মের প্রসেসটা? কারণ রিফর্ম কিন্তু আমরা আগেও করেছি, আমি আর্মিতে ছিলাম, আপনি জানেন। তো ওই 2011 সালেও অনেক পলিসি আমরা বানিয়ে এসেছি, কিন্তু সেটা তো এক্সিকিউট হয়নি। কারণ আপনি রিফর্ম বাস্তবায়ন করবে রাজনৈতিক সরকার, তো তাদেরকে নিয়ে করতে হবে, তাদেরকে ধারণ করতে হবে এবং তারা ধারণ করলেই এটা বাস্তবায়ন সম্ভব দীর্ঘমেয়াদে। তার আগে কিন্তু এটা সম্ভব না। না হলে ওই যে 2011-এর সময় কিছু পলিসি যেরকম বানিয়ে রেখে এসেছিলাম কাগজে, সেই ধরনের পলিসি থেকে যাবে। এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হলে রাজনৈতিক শক্তিকে নিয়ে করতে হবে। এখন হাউ টু ব্যালেন্স ইট, দুই পক্ষকেই এটা মানে ব্যালেন্স করে একটা সমঝোতায় আসতে হবে। এসে ধরেন যে রিফর্ম যেগুলো হয়েছে সেগুলোকে ধারণ করে পরবর্তী সরকার, এবং শুধু পরবর্তী সরকার না, তার পরবর্তী সরকার যারা আসবে, কারণ আমি বললাম তো রিফর্ম ইজ এ কালচারাল চেঞ্জ, এটা 15-20 বছর লাগবে। আপনি টোটাল সিস্টেম চেঞ্জ করতে যাচ্ছেন এখানে, তাই না? ওই গ্রামের যে লোকটা, সে কি এই রিফর্ম সম্পর্কে জানে? আমি গ্রামে যাই, রাজনৈতিক কারণেই যাই, তো ওখানে সে কিন্তু ওই যে দোকানটা কবে দখল করবে সে ওইটা নিয়ে চিন্তা, রিফর্মে কিন্তু তার চিন্তা নেই, ঠিক আছে? তো তাকে ওই মাইন্ডসেটটা তাকে চেঞ্জ করাতে, যে না সেটা ব্যাড পলিটিক্স, সেটা ভালো পলিটিক্স না, এই চেঞ্জটা আনার জন্য দীর্ঘমেয়াদী কালচারাল চেঞ্জ দরকার। অবশ্যই আশা করি দর্শক একটু দারুণ একটা কনসেপ্ট পেল রিফর্মের ব্যাপারে। আমরা ফিরে আসছি আপনার কাছে বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন হ্যাপিং পয়েন্ট, সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন।
দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম আমরা হ্যাপেনিং পয়েন্টে। আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমরা রিফর্ম নিয়ে কথা বলছিলাম মোহাম্মদ হাজুগলুল হাসান। আসলে আপনিও বিস্তারিত দর্শকদের জন্য একটি স্বচ্ছ ধারণা দিলেন রিফর্মের ব্যাপারে। আসলে তত্ত্বাবধায়ক সরকার বর্তমান যারা আছেন তারাও রিফর্মের ব্যাপারে একমত এবং তারাও চাচ্ছেন। আসলে তাদের যে রিফর্মের কথা বলছেন সেই বিষয়ে আপনার কি কোনো দ্বিমত আছে কিনা, এবং আপনি তাদের মতামতের সাথে ঐক্যতা প্রকাশ করছেন কিনা একটু জানাবেন আমাকে, তারা যেভাবে রিফর্ম চাচ্ছে। না, রিফর্মের ব্যাপারে দ্বিমত থাকবে কেন? যে জিনিসগুলো হয়েছে সেগুলো তো অবশ্যই পরিহার করতে হবে, এমন এমন ব্যবস্থা নিতে হবে যেগুলো যেন ফিরে না আসে। তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, আয়না ঘরের কথা কিন্তু কোনো পলিসিতেই লেখা নেই, গুম খুনের কথা কোনো পলিসিতেই লেখা নেই একদম। এবং নির্বাচন বা রাতে ভোট করতে হবে এটা কোনো কোনো ডেমোক্রেটিক প্রসেসেই লেখা নেই। বাট এগুলো করেছে ফ্যাসিবাদী সরকার। এখন এই জিনিসগুলো যেন ভবিষ্যতে না হয় যে পরপর 16 বছর আমি ক্ষমতায় থাকবো, কাউকে আসতে দিব না, নির্বাচন ব্যবস্থা ম্যানিপুলেট করে আমি রাতে ভোট করে আমি নিজের বিজয় নিশ্চিত করব বা এইভাবে জনগণের ভোটের অধিকার হরণ করে থাকবো। এই জিনিসগুলো বন্ধ করার জন্য রিফর্মের দরকার আছে, একটা প্রসেস করা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সেটাই যে এটা বাস্তবায়ন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটাকে রাজনৈতিক শক্তিকে নিয়ে করতে হবে বা রাজনৈতিক দলকে নিয়ে করতে হবে। জনগণের ম্যান্ডেট পাওয়া। হ্যাঁ, কারণ তত্ত্বাবধায়ক সরকারের একটা বড় লিমিটেশন যেটা হচ্ছে তাদের সাথে জনগণের বাল্ক এলিমেন্টটা তাদের সাথে নেই। তাদের সাথে হয়তো আর্মি আছে বা প্রশাসন আছে বা সুশীল সমাজের কিছু প্রতিনিধি বা একটা সেগমেন্ট আছে, বাট এই যে বাল্ক জনগোষ্ঠীর যে একটা অংশ বা সেগমেন্ট সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আছে এবং এটা একটা বিরাট শক্তি। এবং এই রিফর্মের সুফল কিন্তু তাদেরই পাওয়ার কথা। তো তাদেরকে এই রিফর্মের সুফল এবং রিফর্মের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানো এবং সেটাকে ধারণ না করলে এটা হবে না। রাজা শশাঙ্ক থেকে শুরু করে সম্রাট আকবর পর্যন্ত অনেক রিফর্ম করে গেছে। সম্রাট আকবর ইভেন ধর্মের রিফর্ম করে গিয়েছিলেন, দিন ইলাহি নামের ধর্ম। কই, সেটা কি টিকে আছে? কারণ জনগণ সেটাকে ধারণ করে। এই জন্যেই কাজে জনগণ এবং রাজনৈতিক শক্তিকে এই রিফর্ম ধারণ করতে হবে, তা না হলে এটা হবে না। এটা ওই 111-এ যেরকম করে আসা হয়েছিল কিছু রিফর্ম, তো সেগুলো বাস্তবায়ন হয়নি, সেরকমই হবে। সো আমার দ্বিমত নেই, তবে ইমপ্লিমেন্টেশনটা নিয়ে আমার একটা যেটা বললাম যে কনসার্ন আছে যে এটা দীর্ঘমেয়াদী যাতে না হয়। হ্যাঁ, না হয়, এবং এটা যেন সবার পার্টিসিপেশনে একটা কম্প্রিহেন্সিভ রিফর্ম যাতে হয় আর কি। যেমন আমরা আসলে যেটা আপনি বলছিলেন, আসলে যারা ইনভেস্টমেন্ট সামিটে এসেছেন তারা এসেই কিন্তু হয়তো বা বিনিয়োগ করে ফেলবে না, এটা দীর্ঘমেয়াদী এবং ইন্ডেক্সের কথা বলছিলেন। আসলে এই সময় একটি সামিটও খুব দরকার ছিল, যে আমাদের নতুন বাংলাদেশ যে আসলে ঘুরে দাঁড়িয়েছে বা দাঁড়াচ্ছে, জনগণ যে এইটি নিয়ে সাধুবাদ জানাচ্ছে, সেক্ষেত্রে পজিটিভ বাংলাদেশের চিত্র বিশ্বের কাছে তুলে ধরার জন্য এই সামিটটি খুব গুরুত্বপূর্ণ। আসলে এই ধারা অব্যাহত রাখার জন্য, এটি তো শুরু মাত্র, এই ধারা অব্যাহত রাখার জন্য আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? অবশ্যই আরও বেশি করে এরকম সামিট করতে হবে। আমাদের যে পোটেনশিয়ালগুলো আছে, আমাদের যে বিভিন্ন সেক্টরগুলো আছে যেখানে ফরেন ইনভেস্টমেন্ট মানে উপযোগী বা সাস্টেনেবল হতে পারে, সেই সেক্টরগুলোকে প্রজেক্ট করতে হবে। শুধু দেশের ভিতরে না, বাইরেও এরকম আমাদের সামিট করতে হবে। এবং আমাদের যে সেক্টরগুলোতে ফরেন ইনভেস্টমেন্ট খুবই উপযোগী বা ফরেন ইনভেস্টমেন্ট করলে তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে, সেই সেক্টরগুলোকে কন্টিনিউয়াসলি, একবার এই যে এটা করেছে এটা করে থেমে গেলে হবে না, এটা করতে হবে। এবং তারা যে কনসার্নগুলো এক্সপ্রেস করেছে, যে সমস্যাগুলো করেছে, সেই সমস্যাগুলো মিটিগেট করে তাদেরকে জানাতে হবে যে লুক, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আউটডেটেড বলেছিলেন, সো আমরা এই রিফর্মটা করে এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাকে আপডেট করেছি। আপনারা ব্যুরোক্রেসি বটলনেক বলেছিলেন, সেটাকে আমরা ইজি করেছি। এবং এটা অবশ্যই এগুলো করার সাথে সাথে যে ওয়ার্ল্ড ব্যাংকের যে ইন্ডেক্স আছে, বিজনেস সুইটেবিলিটি ইন্ডেক্স, সেগুলোতেও বাংলাদেশের অবস্থান উপরের দিকে যাবে, তখন অটোমেটিক্যালি তারা আসবে। এই পদক্ষেপগুলো সাইমultaneously কম্প্রিহেন্সিভভাবে নিতে হবে, শুধু একটা সামিট করে বসে থাকলে হবে। একদম একদম। এই পজিটিভ বাংলাদেশের যে আপনি যেটা বলছিলেন, আরও এগিয়ে যাওয়ার জন্য আরও বিভিন্ন সামিট বা আরও উদ্যোগ নিতে হবে। এখন আমি যে আসলে বর্তমান আসলে সামিটের ব্যাপারে আমরা কথা বলছিলাম, বর্তমান বাংলাদেশে যারা আছে, যেমন আমরা শুনতে পেয়েছি হয়তো বা সবাই একটি ইনভেস্টমেন্ট পাচ্ছে, তো এমন আরও অনেক স্টার্ট আপ আছে বা ব্যবসা আছে যারা কিনা একটা নির্দিষ্ট সময় পর হারিয়ে যায়। আসলে তারা আসলে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে বা তারাও কিভাবে দেশের অর্থনীতি অবদান রাখতে পারে সার্বিক পরিস্থিতিকে সামনে রেখে, আপনার কি বলবেন তাদের জন্য?
অবশ্যই স্টার্ট আপ বিজনেস যারা আছেন এই সেক্টরটাকে সরকার স্পেশাল কেয়ার নিতে হবে, কারণ আপনার উদ্যোগটা কিন্তু কন্টেজিয়াস, আমি বলবো সংক্রামক। আপনি একজনের সাকসেস দেখে আরেকজন কিন্তু তখন মানে আপনার উদ্যোগ নিতে উৎসাহী হয়। তো স্টার্ট আপের আবার অনেক চ্যালেঞ্জ আছে, হ্যাঁ, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সরকারকে প্যাট্রোনাইজ করতে হবে, এবং কনসার্ন যে মিনিস্ট্রি বা যে এজেন্সিগুলো আছে তারা এই স্টার্ট আপ কোম্পানি বা উদ্যোগগুলোকে যদি সফলতার জন্য সহায়তা করে, সো একটা দুইটা এরকম সফল হলে এই স্টোরিটা কিন্তু স্প্রেড করবে। স্প্রেড করলে তখন এটা সংক্রামক, যেহেতু আমি বললাম, বাকিরা তখন কিন্তু এগিয়ে আসবে। সো এই জন্যে এগুলোকে এদের জন্যে যে ব্যাংক লোন বলেন বা ট্যাক্স ট্যারিফ বলেন, এগুলো ইজি করতে হবে, এবং তাদেরকে হয়তো বা একটা সময় পর্যন্ত লোনের ইন্টারেস্ট মাফ করে দিতে হবে, এই রিফর্মগুলো দরকার। তারপরে তাদের জন্য ধরেন যে প্রায়োরিটি দিতে হবে। সরকারি যে প্রসেসগুলো আছে, প্রসেসগুলোতে তারা অনেক ক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, পারমিশন নিতে যে বা অ্যালটমেন্ট নিতে যে ধরনের ভোগান্তি বা যে ধরনের ডিলে হয়, তো সেই জিনিসগুলোকে আপনার সহজ করে এই ব্যাপারে একটা স্পেশাল একটা কোনো এজেন্সি বা কোনো মিনিস্ট্রির আন্ডারে এটার একটা স্পেশাল ফোরাম বা স্পেশাল একটা প্ল্যাটফর্ম থাকতে পারে, এই যে যারা এটাকে প্যাট্রোনাইজ করবে বা এগিয়ে নিয়ে যাবে তাদের বাধাগুলো। এক্ষেত্রে আরও কিছু বিষয় আছে আসলে আমাদের শিক্ষাগত দিক থেকেও যারা আসলে ব্যবসা নিয়ে আগ্রহী তাদের ক্ষেত্রেও আসলে একটু ইম্প্রোভাইজেশন প্রয়োজন, বা প্রপার শিক্ষা এই ব্যাপারে আসলে নলেজ দেওয়ার জন্য একটি উদ্যোগ নেওয়া প্রয়োজন। আসলে আমি আপনার কাছে প্রথমে প্রশ্ন করছিলাম বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে বা অর্থনৈতিক গতিধারা কোন পর্যায়ে আছে, এবং আপনি যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই, আসলে আমরা একটি সেক্টর নিয়ে আছি, গার্মেন্টস সেক্টর, যেটি কিনা আমাদের অনেক বড় একটি অর্জন বলা যায়। আসলে আমরা আরও কোন কোন ব্যবসার ক্ষেত্রে একটু মনোযোগী হতে পারি বিশ্ব দরবারে আমাদের নামকে সুনামের সাথে ফুটিয়ে তোলার জন্য মনে করছেন? আমাদের ট্র্যাডিশনালি অ্যাগ্রো বেস সেক্টর আজ যেটা আছে, গার্মেন্টস পাশাপাশি আইটি সেক্টর, আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা এটাতে কন্ট্রিবিউশন রাখতে পারে। দেন ইনোভেটিভ বিভিন্ন বিজনেস সেক্টর, ফুড প্রসেসিং, এগুলোর ক্ষেত্রে আমাদের প্রচুর সম্ভাবনা আছে আমি মনে করি। তো এই সেক্টরগুলো নিয়ে, এবং যেটা বিডাতে আলোচনা হয়েছে যে স্মল আর্মস, এটাও হতে পারে, কারণ বিগ মিউনিশন বা বিগ আর্মস যে বিগ ইন্ডাস্ট্রি দরকার, সেটা হচ্ছে আমরা ছোট যদি স্মল আর্মস ইন্ডাস্ট্রি বা অ্যামুনিশন এগুলো এবং মিলিটারি বিভিন্ন গিয়ার্স অ্যান্ড অ্যাপারেটাস, সেগুলো যদি আমরা করতে পারি, সেই সেক্টরেও আমরা আমাদের সম্ভাবনা আছে। ফার্মাসিউটিক্যাল, এটা একটা ইম্পর্টেন্ট সেক্টর, এবং এখানেও আমাদের সম্ভাবনা আছে। সো শুধু আরএমজি ডিপেন্ডেন্ট না হয়ে এই সেক্টরগুলোতে, বিভিন্ন সেক্টরগুলোতে যদি প্রসার করা যায়, তাহলে আমি মনে করি যে এটা ভালো হবে। সর্বশেষ আমি যদি জানতে চাই, আমাদের নতুন বাংলাদেশ এর জন্য আপনার প্রত্যাশা কি, এবং আপনার কোনো যদি সদুত্তর সুপরামর্শ থাকে আমাদের জন্য? প্রত্যাশা তো অবশ্যই থাকবে। আমি তো জীবনের মধ্যবর্তী পর্যায়ে আছি, আমার সন্তান আছে। তো একটা বড় কথা আছে আমাদের বাংলা সাহিত্যে, যেটা হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তাই না? তো সুখী, সমৃদ্ধ এবং স্থিতিশীল বাংলাদেশ, এটাই মৃত্যুর আগে দেখে যেতে চাই। আমি আমার চর এলাকার দরিদ্র মানুষদের নিয়ে কাজ করি, তাদের জমিগুলো ভূমিদস্যুরা, এপারের আওয়ামী ফ্যাসিস্ট ভূমিদস্যুরা নিয়ে গেছে, তাদের জন্য কাজ করে যাচ্ছি। আমি আর্মিতে চাকরি করেছি, অফিসারদের জন্য তো আছে, সাধারণ সৈনিকদের পেনশন এবং তাদের যে কিছু ফ্যাসিলিটিস, সেগুলো নিয়ে তারা স্ট্রাগল করে যাচ্ছে। তো মৃত্যুর আগে দেখে যেতে চাই যে আমার এই চর এলাকার সাধারণ মানুষরা সুখী সমৃদ্ধ হয়েছে, আমার বাংলাদেশ আর্মির সাধারণ সৈনিকেরাও রিটায়ারমেন্টের পরে সুখী সমৃদ্ধ একটা জীবন কাটাচ্ছে, এবং ওভারঅল বাংলাদেশ একটা স্থিতিশীল, সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ দেখে যেতে চাই, সেটাই প্রত্যাশা। ধন্যবাদ। এটা খুব দারুণ বলেছেন আপনি। আসলে সবারই আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশ আমরা ঘুরে দাঁড়াবো, এবং সবাইকে নিয়ে, সব পেশার, শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা সুন্দরভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাব, এবং আমার যে নতুন বলা হচ্ছে স্বাধীনতার স্বাদ, বা যে স্বৈরাচার মুক্ত দেশ, তা থেকে আমরা মুক্ত হয়েছি, তার স্বাদ আমরা গ্রহণ করি, এবং সবাই যে দুধে ভাতে থাকবো, আমরা সবাই ভালো থাকবো, সেই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার মূল্যবান মতামত আমাদের জানাবার জন্য। সো কাইন্ড ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান, SUPPSG, ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক, এবং তার আজকের বিষয় ছিল অর্থনীতির গতিতে রাজনৈতিক স্থিতিশীলতা। এই বিষয়ে আলোচনা করছিলাম। আমাদের দেশ এগিয়ে যাবে সে প্রত্যাশা নিয়ে
আজকের মতো বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।